হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ভেক্টরের এই লেকচারে স্বাগতম জানাচ্ছি। ভেক্টরের প্রিভিয়াস লেকচারগুলোয় আমরা ভেক্টর চ্যাপ্টারের থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছি এবং এই থিওরি পার্টের উপর বেস করে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। এই লেকচারে আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রবলেমগুলো সলভ করব এবং নেক্সট লেকচারে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আসা প্রবলেমগুলো আমরা সলভ করব। ওকে, তাহলে তোমরা যদি প্রতিটি চ্যাপ্টারের উপর ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে, কারণ প্রতিটা চ্যাপ্টার নির্দিষ্ট কিছু টাইপের উপর ভিত্তি করেই কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আমরা শুরু করি। আচ্ছা, দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচের কোন মানের জন্য এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপ্রতীক ভেক্টর। এই প্রশ্নটি রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-10 সালে এসেছে। আচ্ছা, তো আমাদের চারটা অপশন দেয়া আছে। আমরা প্রথমে আসি বিপ্রতীক ভেক্টর কি। ওকে, আমরা যে প্রবলেমগুলো সলভ করব আমরা চেষ্টা করব যে ওই প্রবলেমগুলোর যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো তোমাদেরকে জানিয়ে তারপর প্রবলেমগুলো সলভ করার জন্য, যাতে করে ওই একই রিলেটেড প্রবলেমগুলো যদি ভর্তি পরীক্ষায় আসে বা তোমাদের এইচএসসি পরীক্ষাতেও যদি আসে তাহলে যেন তোমরা খুব ইজিলি সলভ করতে পারো। ওকে, তাহলে আমরা দেখি। আমরা জানি যে বিপ্রতীক ভেক্টর জানার আগে আমাদেরকে জানতে হবে কি সদৃশ ভেক্টর কি। ওকে, সদৃশ ভেক্টরের সংজ্ঞা আমরা থিওরি পার্টে কি পড়েছিলাম, যে দুটি ভেক্টরের দিক যদি একই হয় এবং দুটি ভেক্টর যদি সমজাতীয় হয় তখন তারা পরস্পরের কি সদৃশ ভেক্টর। বা আমরা এভাবে বলতে পারি যে এ এবং বি ভেক্টর যদি দুটি সমজাতীয় ভেক্টর হয় এবং তাদের দিক যদি একই দিকে হয় তাহলে তারা হচ্ছে সদৃশ ভেক্টর। এরপর আমরা আসতেছি বিপ্রতীক ভেক্টরে। ওকে, তাহলে বিপ্রতীক ভেক্টরের সংজ্ঞাটা আমরা এভাবে পড়ছিলাম যে যদি দুটি ভেক্টর সদৃশ হয়, ওকে, দুটি ভেক্টর সদৃশ হওয়ার পর তাদের মান যদি একটার একটার বিপরীত হয়, অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু যদি x হয় এবং বি ভেক্টর ইকুয়াল টু যদি হয় 1/x, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের কি হবে বিপ্রতীক ভেক্টর হবে। আচ্ছা, তাহলে এখানে এ ভেক্টরের মানটা আমি ধরে নিলাম যে 2i ক্যাপ। ওকে, এটাকে আমি ফিক্স ধরে নিলাম। এখানে i ক্যাপ আছে, এখানে i ক্যাপ আছে, এখানে 2i ক্যাপ আছে। আচ্ছা, তাহলে আমি 2i ক্যাপের জন্য চিন্তা করি। এখানে এ ভেক্টরের মান কত 2। আচ্ছা, তাহলে এ ভেক্টরের মান যদি 2 হয়, বি ভেক্টর যদি এ ভেক্টরের বিপরীত ভেক্টর হতে চায় তাহলে বি ভেক্টরের মান কত হওয়া লাগবে 1/2 = 0.5। ওকে, আচ্ছা, তাহলে এখানে 0.5 আছে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে এখানে বি ভেক্টর এ ভেক্টরের মানের বিপরীত বি ভেক্টরের মানটা, কিন্তু দিক হচ্ছে কি বিপরীত দিকে। আচ্ছা, এখানে 3 নম্বর অপশনটা দেখো 2i ক্যাপ বি ভেক্টর ইকুয়াল টু 0.5i ক্যাপ। যেহেতু i ক্যাপ তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে, অর্থাৎ তারা সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হওয়ার পর এ ভেক্টরের মান হচ্ছে 2, বি ভেক্টরের মান হচ্ছে 0.5, তার মানে একটা একটার বিপরীত। যেহেতু একটার একটার বিপরীত তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসি। এ ভেক্টর এবং বি ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক। ওকে, প্রথম অপশনে দেয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। দ্বিতীয় অপশনে দেয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। 3 নম্বর হচ্ছে কোনটি নয় এবং 4 নম্বর হচ্ছে 1 ও 2 উভয়ই। আচ্ছা, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এখান থেকে আমরা দেখি আমাদের ক্রস গুণফলের ব্যাপারটা জানতে হবে। ওকে, আমরা জানি যে দুটি ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি তাহলে ক্রস গুণন করলে আমি কি পাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ বি সাইন থেটা ইটা। ওকে, যেখানে এ এবং বি হচ্ছে ভেক্টর দুটির মান, থেটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ওকে, এবার খেয়াল করো আমরা এভাবে লিখি, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি থেটা অ্যাঙ্গেলটা যদি এ থেকে বি এর দিকে নেই, ওকে, যেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন এই এ ভেক্টর এবং বি ভেক্টর এর লব্ধি ভেক্টর বা ক্রস গুণফল যেটা হবে সেই ক্রস গুণফলটা কোন দিকে হবে এ বি এর তলের সাথে লম্ব বরাবর। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি সি ভেক্টর। তাহলে এই ক্রস গুণফলটা হচ্ছে সি ভেক্টর। আচ্ছা, এবার আমরা আসি। তোমরা চিন্তা করো এই ক্রস গুণফলের দিকটা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম যখন আমরা থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছি, আমরা ডান হাতি স্ক্রু দিয়ে নির্ণয় করেছিলাম। এখন একটা ডান হাতি স্ক্রুকে তুমি যদি এইভাবে ঘোরাও, দেখো এ থেকে বি এর দিকে ঘোরানো মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো। তাহলে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও ডান হাতি স্ক্রুটা কি এই তল থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। ওকে, তাহলে তুমি যদি এইভাবে ঘোরাও এই তল থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে, যেটাকে আমরা দেখাইছি যে এ বি এর সাথে এই বরাবর লম্ব। ওকে, আচ্ছা,
যদি আমার অ্যাঙ্গেলটা এ থেকে বি এর দিকে না যেয়ে বি থেকে এ এর দিকে যায়, ওকে, যদি থিটা হয় এটা, ওকে, তাহলে কি হবে, ডান হাতের স্ক্রুটাকে এবার আমি কোন দিকে ঘোরাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে, ওকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘোরাই ডান হাতের স্ক্রু কোন দিকে যাবে, এই ভিতরের দিকে যাবে, ওকে, তাহলে সেই কোণটাকে বা সেই দিকটাকে আমরা দেখাইছিলাম কিভাবে, নিচের দিকে দিয়ে, ওকে। এখন এই গুণফলটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই গুণফলটা হচ্ছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, ওকে। এবার খেয়াল করো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং বি ভেক্টর ক্রস এ ভেক্টর কি একই হচ্ছে, না একই হচ্ছে না কিন্তু, কারণ কি, কারণ একটার দিক হচ্ছে আমরা আমাদের চিত্রের সাপেক্ষে বলি উপরের দিকে, একটা দিক হচ্ছে নিচের দিকে, বা আমরা যদি ডান হাতে স্ক্রু নিয়ে বলি একটার দিক হচ্ছে বোর্ডের বাইরের দিকে, একটা দিক হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, তার মানে কি পরস্পর বিপরীত, যেহেতু পরস্পর বিপরীত তাহলে আমি লিখতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, ওকে। তাহলে যেহেতু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কার জন্য, দিকের জন্য, তাহলে আমার এখানে কোন অপশনটা কারেক্ট, এই 2 নং অপশনটা হচ্ছে কারেক্ট, ওকে। আচ্ছা, এবার আমাদের নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, কোন ভেক্টরের আদি অবস্থান 5 4 3, যেহেতু 5 4 3 তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, তার মানে ভেক্টরটা কোন স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্যস্ত, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্যস্ত। আচ্ছা, তাহলে আদি অবস্থান হচ্ছে 5 4 3 এবং শেষ বিন্দুর অবস্থান হচ্ছে 8 6 5, তাহলে ভেক্টরটার মান কত, ওকে। এই প্রশ্নটি আসছে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2014-15 সালে। আচ্ছা, তাহলে আমরা দেখি 5 4 3, আমরা আগে খেয়াল করি, আমরা ধরো যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর শিখেছিলাম আমরা কি করেছিলাম, a ভেক্টর ইকুয়াল টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, ওকে। আচ্ছা, এবার এই ভেক্টরটার ক্ষেত্রে একটু চিন্তা করি, এটা হচ্ছে ভেক্টরটার আদি অবস্থান যেটাকে আমরা বলি ভেক্টরের পাদবিন্দু, এবং এটা হচ্ছে শেষ অবস্থান যেটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধরো এই পয়েন্টটা হচ্ছে পাদবিন্দু, এই পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 5 4 3, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 8 6 5, ওকে। আচ্ছা, এখন আমি যদি এই ভেক্টরটার মান বের করতে চাই তাহলে কি, এই শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে হবে। এখন দুইটা ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্যস্ত থাকে তখন আমরা তার বিয়োগ করি কিভাবে, ধরো আমি লিখলাম যে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে ax মাইনাস bx ইনটু i ক্যাপ প্লাস ay মাইনাস by ইনটু j ক্যাপ প্লাস az মাইনাস bz ইনটু k ক্যাপ, ওকে। তার মানে কি, আমরা হচ্ছে i ক্যাপের উপাংশ দুটো i ক্যাপের সহগ দুটো বিয়োগ করি, j ক্যাপের সহগ দুটো বিয়োগ করি, k ক্যাপের সহগ দুটো বিয়োগ করি, ওকে। তারপর এখান থেকে যদি আমি মান বের করতে চাই, ধরো এটাকে আমি লিখলাম rx i ক্যাপ, মানে এই ax মাইনাস bx মানে হচ্ছে rx, ay মাইনাস by মানে হচ্ছে ry, তাহলে এটা হবে j ক্যাপ প্লাস rz k ক্যাপ, ওকে। তাহলে মান বের করতে হলে আমি r ভেক্টরের মানকে কিভাবে লিখব, মডুলাস অফ r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে rx স্কয়ার প্লাস ry স্কয়ার প্লাস rz স্কয়ার, ওকে। তাহলে এই থিওরি থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সমান সমান রুট ওভার, ধরো এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, তাহলে a ভেক্টরের x উপাংশ মাইনাস b ভেক্টরের x উপাংশ, তাহলে লিখলাম 8 মাইনাস 5 এর কি হবে হোল স্কয়ার, তাহলে লিখলাম হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 3 এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে 8 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার, 6 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 2 স্কয়ার, 5 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 2 স্কয়ার, তাহলে কত হচ্ছে রুট ওভার 3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 9 প্লাস 4 হচ্ছে 13, 13 প্লাস 4 হচ্ছে 17, তাহলে রুট ওভার 17 হচ্ছে आंसर। এরপরে প্রবলেমগুলো দেখি। আমাকে বলা হয়েছে a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, যদি হয় তাহলে মডুলাস অফ 2a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান কত, ওকে। তাহলে আমি যদি a ভেক্টরের মানকে আমি 2 দ্বারা গুণ দেই
তাহলে 2a ভেক্টর ইকুয়াল টু কি হবে? আমরা জানি যে আমরা যখন কোনো ভেক্টরকে কোনো স্কেলার রাশি দ্বারা গুণ দেই, যেখানে 2 হচ্ছে একটা স্কেলার রাশি, তখন আমরা কি পাই? একটা ভেক্টর রাশি পাই, এবং ওই স্কেলার রাশিটাকে ভেক্টরের প্রতিটা উপাংশের মান দ্বারা আমি গুণ দিব। ওকে, তাহলে 2a ভেক্টর ইকুয়াল টু হবে 2 ইনটু i ক্যাপ প্লাস 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 j ক্যাপ প্লাস, আচ্ছা 2 ইনটু 1 দিয়ে দিই এখানে। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইনটু 1 i ক্যাপ, কারণ i ক্যাপের সহগ ছিল এখানে 1। আচ্ছা, তারপর এটাকে আমি লিখতে পারি 2 ইনটু 1 k ক্যাপ। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। ওকে, তাহলে এরপরে আমি আসতেছি বি ভেক্টর। বি ভেক্টরে কি কোনো কিছু দিয়ে গুণ দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, তার মানে বি ভেক্টর মানে বি ভেক্টর। তাহলে আমি লিখলাম যে বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k। এবার আমি যদি বিয়োগ করি তাহলে আমি কি লিখব? 2a ভেক্টর মাইনাস b ভেক্টর। ওকে, তাহলে 2a ভেক্টর মাইনাস b ভেক্টর কি হবে? 2i ক্যাপ মাইনাস 3i ক্যাপ হয়ে যাচ্ছে মাইনাস i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস j ক্যাপ কি হয়ে যাবে? 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2k ক্যাপ। ওকে, এবার এটার মান যদি বের করতে চাই তাহলে কি লিখব? মডুলাস অফ 2a ভেক্টর মাইনাস b ভেক্টর ইকুয়াল টু হবে স্কয়ার রুট অফ মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার সমান সমান রুট ওভার 1 প্লাস 9 প্লাস 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে 9 আর 4 13, একে হচ্ছে 14, তাহলে রুট ওভার 14 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা দেখি। এরপরের প্রশ্নটা হচ্ছে আমরা যখন থিওরি পার্ট পড়েছিলাম আমাদের লেকচার 1 এর, সেই লেকচার 1 এর লাস্টে আমরা যে প্রবলেমটা দেখাইছিলাম এটা হচ্ছে ওই প্রবলেমটাই। ওকে, তো প্রশ্নে বলা হয়েছে দুটি সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? ওকে, আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে যখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে শিখছি তখন কি দ্বারা প্রকাশ করছি? আমরা আলফা দ্বারা প্রকাশ করছি। তার মানে এখানে আমাদের কি আলফার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা খেয়াল করি দুটি সমমানের ভেক্টর, তাহলে দুটি সমমানের ভেক্টর মানে হচ্ছে p ইকুয়াল টু q। ওকে, তারপর হচ্ছে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, তার মানে r এর মানও হচ্ছে এদের মানের সমান। ওকে, অর্থাৎ p ইকুয়াল টু q ইকুয়াল টু r। আমরা জানি আমাদের সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান নির্ণয় করার সূত্র হচ্ছে r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, অথবা এখান থেকে যদি এই স্কয়ার রুটটা কাইটে দেই তাহলে এখানে কি পাবো? r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে এখান থেকে আমাকে কি এই আলফার মানটা বের করা লাগবে। এখন খেয়াল করো p এর মান q এর মান এবং r এর মান সমান, তার মানে আমি সবগুলাকে p লিখতে পারি বা সবগুলাকে q লিখতে পারি বা সবগুলাকে r লিখতে পারি। ওকে, তো আমি লিখলাম p স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pq, তাহলে এখানে একবার আমি লিখতে পারি 2p স্কয়ার cos আলফা। ওকে, তাহলে এই p স্কয়ার প্লাস p স্কয়ার এখানে কি হয়ে গেল? 2p স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো 2p স্কয়ার কমন যায়, তাহলে 2p স্কয়ার যদি আমি কমন নিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো? 2p স্কয়ার 1 প্লাস cos আলফা। ওকে, তাহলে এই 2p স্কয়ার দ্বারা যদি আমি উভয় পক্ষকে ভাগ দেই তাহলে আমি কি পাচ্ছি? এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 1 প্লাস cos আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ। ওকে, কারণ এই p স্কয়ার নিচে যদি 2p স্কয়ার নিয়ে আসি তাহলে কি হচ্ছে আমার? p স্কয়ার বাই 2p স্কয়ার, p স্কয়ার কাটা সমান সমান 1/2, তাহলে এই হচ্ছে হাফ থাকতেছে। ওকে, তাহলে হাফের পর এবার আমি লিখতে পারি cos আলফা ইকুয়াল টু হাফ মাইনাস 1 বা cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, বা মাইনাস হাফ মানে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ। ওকে, এখন আমরা সবাই জানি যে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি তাদের লব্ধি মানের সমান হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রবলেমটা যাই। নেক্সট প্রবলেমে আমরা কি বলছি, আমাদের কি প্রশ্ন দেয়া আছে? দুটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। আমাদেরকে বড় বলের মানটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা চিত্রটা আঁকি প্রথমে। তাহলে দেখো এই
লব্ধি এবং এই 30 নিউটন বল এরা পরস্পর কি লম্ব। ওকে, তাহলে আমি লিখলাম 30 নিউটন এবং 40 নিউটনটাকে আমি এর সাথে লম্ব বরাবর রাখলাম। তাহলে এই 40 নিউটন বলটা হচ্ছে আমার লব্ধি বল। ওকে, তাহলে 40 নিউটন বলের পরে আমরা জানি যে যদি একদম এই বরাবর যেতে চাই আমি, ওকে, আমরা নদী নৌকার অঙ্ক থেকে শিখে এসেছিলাম যে লব্ধি বলটা যদি বা লব্ধি বেগটা যদি এই বরাবর হয় তাহলে আমার আরেকটা বেগ বা আমার যে বড় বলটা আছে সেটা কোন বরাবর হতে হবে, এই 30 নিউটনের সাথে স্থূল কোণে। তাহলে আমার বড় বলটা কোন বরাবর হবে, এই বরাবর হবে। ওকে, এবার খেয়াল করো, আমি যদি সামান্তরিক অঙ্কন করি, আচ্ছা আমি 30 নিউটন বলটাকে একটু ছোট করে লিখলাম। ওকে, আমি যদি সামান্তরিক অঙ্কন করি তাহলে এই হচ্ছে আমার সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা জানি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 40 নিউটন, এই ভ্যালুটা ধরো আমি ধরলাম পি, এটা হচ্ছে 30 নিউটন, এটা যেহেতু 30 নিউটন বিপরীত বাহু সমান, এটা হচ্ছে 30 নিউটন, তাহলে এটা হচ্ছে পি। ওকে, এবার খেয়াল করো এখানে কি আমরা এইখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে পি, যেই বাহুটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজটা। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি আমি বের করতে চাই আমার কি করা লাগবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি, এই পি স্কয়ার ইকুয়াল টু 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার। ওকে, তাহলে 30 স্কয়ার মানে হচ্ছে 900, 40 স্কয়ার মানে হচ্ছে 1600। ওকে, তাহলে অ্যাড করলে আমি কত পাচ্ছি, 2500। তাহলে এখান থেকে আমি লিখতে পারি p ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2500। তাহলে এই p ভেক্টরটার মান কত, এটা কিন্তু p ভেক্টরটার মান বোঝাচ্ছি আমি। ওকে, তাহলে মান কত পাবো আমি, 50 নিউটন। ওকে, এবার আমরা আমাদের নেক্সট প্রবলেমটা আসি। আমাদের এখানে বলা হয়েছে নিচের কোন চিত্রটি r ভেক্টর ইকুয়াল টু p ভেক্টর মাইনাস q ভেক্টর সমীকরণটিকে সঠিকভাবে উপস্থাপন করে, এবং আমাদের এখানে 4টা অপশন দেয়া আছে। ওকে, তোমরা অনেকেই হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে কমেন্ট করছো বা পোস্ট দিছো যে ভাইয়া আমাদের হচ্ছে এই রিলেটেড প্রবলেমগুলো একটু সলভ করতে হচ্ছে একটু প্যারা হয়। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই জিনিসটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম একদম শুরুতেই। ভেক্টরের ত্রিভুজ সূত্রে আমরা কি দেখেছিলাম যে আমরা যখন দুটি ভেক্টরকে অ্যাড করি ত্রিভুজ সূত্র অনুসারে, তখন প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানি। তাহলে ওই রেখাটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টরের মান। ওকে, এবং দিক হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ওকে, এখন ধরো এটাকে আমি বললাম পি ভেক্টর, এটাকে আমি বললাম কিউ ভেক্টর, এটাকে আমি বললাম আর ভেক্টর। ওকে, তাহলে আমার লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, সেই আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এবার এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া নাই তোমার লব্ধি ভেক্টর কোনটা। ওকে, যেহেতু লব্ধি ভেক্টর কোনটা বলে দেওয়া নাই, তার মানে কিন্তু তোমরা আর দেখেই ওটাকে লব্ধি বিবেচনা করবা না। ওকে, তাহলে কোনটা লব্ধি হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি, বা সম্পর্কটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে পারি। ওকে, ধরো এটাকে আমি এইভাবে বলবো যে আমি ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে যতগুলা ভেক্টর একই দিকে যাচ্ছে, অপর ভেক্টরগুলো যেগুলো থাকবে সেটা যদি বিপরীত দিকে যায় তাহলে ওই ভেক্টরটা হবে লব্ধি ভেক্টর। ওকে, আমরা বুঝি নাই, আমরা আরেকবার বলি। ধরো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলাম, এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার কোন কোন ভেক্টরটার ঘূর্ণন আছে দেখি। এই ভেক্টরটা কি এই দিকে যাচ্ছে, এই যে ঘড়ির কাঁটাটা কি এই দিকের থেকে বিপরীত দিকে যেত, তাহলে পি ভেক্টর আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাচ্ছি। কিউ ভেক্টরটার ক্ষেত্রে চিন্তা করি, কিউ ভেক্টরটা কি উপরের দিকে যাচ্ছে, তার মানে কিউ ভেক্টরটাও কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার আর ভেক্টরটার দিক চিন্তা করো, আর ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিপরীত দিকে হচ্ছে আর ভেক্টর। তাহলে আমি লিখবো সমান সমান আর ভেক্টর। ওকে, এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি এইভাবে, ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে বোঝায় তাহলে অপর বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি বোঝাবে। ওকে, তাহলে আরেকবার, ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে বোঝায় তাহলে অপর বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি বোঝাবে। ওকে, তাহলে আমরা পাইছি এখান থেকে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। ওকে, এবার আমরা এই চিত্রের ক্ষেত্রে আসি। প্রথম চিত্রটা আমাদের কি দেওয়া আছে, এই
এই এবং এই, তাহলে পি কিউ আর। ওকে, এবার দেখো পি ভেক্টর যেই দিকে, কিউ ভেক্টর একই দিকে, আর ভেক্টর তার বিপরীত দিকে, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। আচ্ছা, আমাদের পরের ত্রিভুজটায় আসি। ওকে, ধরো বি নাম্বার ত্রিভুজটায়, বি নাম্বার ত্রিভুজটায় আমরা হচ্ছে কি পাইতেছি, ত্রিভুজটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো আমি যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাই, পি ভেক্টর ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাচ্ছে, আর ভেক্টর ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু কিউ ভেক্টরটা কি ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু হবে কিউ ভেক্টর। ওকে, এবার 3 নম্বর চিত্রে আসি। 3 নম্বর চিত্রে আমি এখানে করাই, এখানে কি দেওয়া আছে দেখো, পি ভেক্টরটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু আর ভেক্টরের দিক হচ্ছে এই দিকে এবং কিউ ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, এখান থেকে আমি লিখতে পারবো পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, তাহলে পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আর ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টরকে যদি এই পাশে আনি, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন দেখো এটাই কি আমার এই সম্পর্কটা দেখাইতেছে না? তার মানে আমার কারেক্ট অ্যান্সার কি সি। ওকে, তাহলে আমি আশা করতেছি তোমরা হচ্ছে ত্রিভুজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি তোমরা এইভাবে ক্যালকুলেট করো বা এইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আমরা তাহলে পরের প্রবলেমগুলো আসি। আমাদেরকে প্রথমে বলা হয়েছে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কত। ওকে, তাহলে আমাদের এখানে ক্রস গুণফল রিলেটেড কিছু পড়াশোনা আমাদের করা লাগবে। প্রথমে আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ বি সাইন থেটা ইটা ক্যাপ। ওকে, সাইন থেটা ইটা ক্যাপ। আচ্ছা, যেখানে এই থেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এই থেটা হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম এ ভেক্টর বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ এবং এটা হচ্ছে তাদের ক্রস গুণফল। ওকে, তাহলে থেটা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় এবং এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পরের বিপরীত হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের বিপরীত ধর আমি লিখলাম, তাহলে এই থেটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। ওকে, যেহেতু 180 ডিগ্রি হচ্ছে তার মানে এখানে থেটার মান কত বসতেছে sin 180 ডিগ্রি। এবার বলো sin 180 ডিগ্রির মান কত? 0 সমান 0। ওকে, অর্থাৎ এখানে আমি যেই ক্রস গুণফলটা পাবো সেই ক্রস গুণফলটার মান কি হবে 0 হবে। ওকে, তার মানে দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত হয় তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, অথবা দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় 0 ডিগ্রি। তার মানে দুটি ভেক্টর পরস্পর বিপরীত হলে অথবা দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফলের মান কত 0। তাহলে এখানে অ্যান্সার কত হবে 0। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম আমাদের বলছে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত। ওকে, এই প্রশ্নটা হচ্ছে তোমার দুই ভাবে আসতে পারে। আরেকভাবে কিভাবে আসতে পারে, দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান এবং দুটি ভেক্টরের ডট গুণফলের মান সমান হলে এদের মধ্যবর্তী কোণ কত। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফলের মান, যেটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ বি কস থেটা। ওকে, তাহলে এটা হচ্ছে ডট গুণফলের মান, তাহলে আমি একটা মডুলাস দিয়ে দিলাম। আবার দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থেটা। ওকে, এখন দেখো এখানে কি বলছে, এই দুইটা মান কি পরস্পর সমান। যেহেতু এই দুইটা মান পরস্পর সমান আমরা লিখতে পারি এ বি কস থেটা ইকুয়াল টু হচ্ছে এ বি সাইন থেটা, অথবা এ বি সাইন থেটা বাই এ বি কস থেটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে কি কাটাকাটি যাচ্ছে, এ বি কাটাকাটি যাচ্ছে, তাহলে সাইন থেটা বাই কস থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান থেটা। এই ট্যান থেটা ইকুয়াল টু কত 1। এখন আমাকে কি এখান থেকে থেটার মানটা বের করতে হবে। তাহলে ট্যান কত ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি সমান সমান ট্যান 45 ডিগ্রি, অথবা আমি চাইলে লিখতে পারি ট্যান পাই বাই 4, কারণ আমি জানি যে পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি থেটা ইকুয়াল টু পাই বাই 4, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 45 ডিগ্রি অথবা
π/4। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেমে দেখো আমাদের কি বলছে, a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু xi ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এই দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে x এর মান কত? ওকে, আমরা জানি যে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস গুণফলের মান 0 হয়। ওকে, এখন আমরা যদি লং প্রসেসে করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। ওকে, আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা শর্টকাট শিখবো, যেটা তোমরা মেবি সরল রেখাতেও শিখে আসছো। আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের অনুরূপ উপাংশগুলোর মান পরস্পর কি হবে, বা উপাংশগুলোর অনুপাত পরস্পর সমান হবে। অর্থাৎ যদি a ভেক্টর এবং b ভেক্টর সমান্তরাল হয় তাহলে এই ax বাই bx ইকুয়াল টু ay বাই by সমান সমান az বাই bz হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সমান সমান 2 বাই x ইকুয়াল টু 3 বাই 6 ইকুয়াল টু হচ্ছে -4 বাই -8। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 বাই x ইকুয়াল টু 3 বাই 6 অথবা 2 বাই x ইকুয়াল টু -4 বাই 8। তাহলে ওই সমান সমান থেকে বা ইকুয়েশন থেকে আমরা হচ্ছে x এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমি লিখি 2 বাই x ইকুয়াল টু হচ্ছে 3 বাই 6, বা আমি যদি কাটাকাটি করি 2, তাহলে 2 বাই x ইকুয়াল টু হচ্ছে হাফ, বা x বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু কত, 4। ওকে, তাহলে x এর ভ্যালু আমরা এভাবে বের করতে পারলাম কত, 4। আচ্ছা, নেক্সট প্রবলেম আমাদের বলছে a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর হলে c ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু কত। ওকে, তাহলে আমাদের ক্রস গুণফলে আবার ফিরে যেতে হবে। তাহলে ক্রস গুণফল থেকে আমরা জানি যে a ভেক্টর ক্রস b ভেক্টর, এই দুইটার ক্রস গুণফলে আমি যেই ভেক্টরটা পাচ্ছি ওই ভেক্টরটা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরের তলের সাথে লম্ব। কিভাবে লম্ব হয় এটা হচ্ছে আমরা থিওরিতে পড়াইছি, তোমরা হচ্ছে লেকচারটা দেখে নিও যদি কারো প্রবলেম হয়। আচ্ছা, তাহলে a ভেক্টর এবং b ভেক্টরের ক্রস গুণফল যদি c ভেক্টর হয়, c ভেক্টর হচ্ছে ab এর তলের সাথে লম্ব। তার মানে ওই c ভেক্টরটা b এর সাথেও লম্ব এবং a এর সাথেও লম্ব। তাহলে যদি লম্ব হয় তাহলে c ভেক্টর এবং a ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আমি যদি ডট গুণফল করতে চাই আমি তাহলে c ভেক্টর ডট a ভেক্টর ইকুয়াল টু লিখবো ca cos থিটা, থিটা না দিয়ে এখানে দিতাম ধরো আলফা, যেখানে আলফা হচ্ছে c ভেক্টর এবং a ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আলফার ভ্যালু তাহলে আমি কত বসাবো, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাহলে আলফার ভ্যালু বসাবো 90 ডিগ্রি, আর cos 90 এর ভ্যালু কত, 0। cos 90 এর ভ্যালু যেহেতু 0 তার মানে এখানে c ভেক্টর ডট a ভেক্টরের ভ্যালু কত হবে, 0। তাহলে 0 হচ্ছে অ্যানসার। তারপর হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমে দেখো কি বলছে, p ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং q ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ যদি হয়, এদের দ্বারা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে এর ক্ষেত্রফল কত। ওকে, তাহলে আমরা একটু থিওরিতে আলোচনা করে আসি। আমরা জানি যে দুটি ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বোঝায় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে মডুলাস অফ p ভেক্টর ক্রস q ভেক্টর। ওকে, আর এই দুটো ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের কর্ণ বোঝায় তাহলে আমি জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু মডুলাস অফ p ভেক্টর ক্রস q ভেক্টর। ওকে, তাহলে এখানে আমাদের কি বুঝাইছে, দুটো সন্নিহিত বাহু বুঝাইছে। তার মানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা। ওকে, তাহলে আমি p ভেক্টর ক্রস q ভেক্টর যদি লিখতে চাই তাহলে p ভেক্টর ক্রস q ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমাকে একটা ম্যাট্রিক্স বানাইতে হবে যেটা আমরা জানি, তাহলে i j k। তাহলে p এর i উপাংশের মান হচ্ছে 1, j উপাংশের মান হচ্ছে -1, k উপাংশের মান হচ্ছে 1, q এর ক্ষেত্রে হচ্ছে 1 1 -1। ওকে, তাহলে ম্যাট্রিক্সটা যদি আমি সলভ করি তাহলে i ক্যাপ ইনটু এর কলাম বাদ এর সারি বাদ, তাহলে -1 ইনটু -1 কত হয়ে যাচ্ছে, +1। তাহলে আমি গুণ করে +1 পাচ্ছি 1 -1 প্লাস মাইনাস j ক্যাপ ইনটু j ক্যাপের কলাম বাদ j ক্যাপের সারি বাদ, তাহলে 1 ইনটু -1 কি হয়ে যাচ্ছে, -1, আর 1 ইনটু 1 হয়ে যাচ্ছে 1, আর সূত্রের মাইনাসে হয়ে যাচ্ছে -1। আচ্ছা, j ক্যাপের পরে আমি যদি k ক্যাপে আসি তাহলে প্লাস k ক্যাপের কলাম বাদ k ক্যাপের সারি বাদ, তাহলে 1 ইনটু -1 কি হচ্ছে, 1 ইনটু -1 হচ্ছে -1, আর 1 ইনটু 1 হচ্ছে 1,
এই ভুল বলছি আমি, ঠিক আছে, ভুল বলছি। দেখো কে ক্যাপের ক্ষেত্রে কলাম বা সারি বা, তাহলে এই চারটা উপাদান থাকতেছে, তাহলে 1 ইনটু 1 কি হয়ে যাচ্ছে, 1 ইনটু 1 হয়ে যাচ্ছে 1, -1 ইনটু 1 হয়ে যাচ্ছে -1, আর সূত্রের মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে i এর ক্ষেত্রে 1 -1 0, তার মানে আমি i কে বাদ দিয়ে দিলাম। -1 ইনটু -1, সরি -1 প্লাস -1 কত হচ্ছে, -2, তাহলে -2 ইনটু মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস 2j ক্যাপ, তাহলে আমি লিখলাম 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তাহলে আমি ক্রস গুণফলটা পাইছি। এবার ক্রস গুণফলের মান যদি আমি বের করতে চাই, তাহলে আমি লিখব মডুলাস অফ p ভেক্টর ক্রস q ভেক্টর ইকুয়াল টু হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান সমান রুট ওভার 4 প্লাস 4 সমান সমান রুট ওভার 8, আর রুট ওভার 8 কে আমি কি লিখতে পারি, রুট ওভার 4 ইনটু 2 সমান সমান 2 রুট ওভার 2। তাহলে আমার এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, 2 রুট ওভার 2 বর্গ একক। তাহলে আমাদের নেক্সট প্রবলেমগুলো আমরা দেখি। আমাদের প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড লম্বভাবে, বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে ছাতা কত কোণে ধরতে হবে। আমরা জানি আমাদেরকে ছাতা কত কোণে ধরতে হবে, এই প্রশ্নটা যখন করা হয় তখন আমরা যে অ্যাঙ্গেলটা বের করি সেটা হচ্ছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা অ্যাকচুয়ালি ধরতে হবে। ওকে, আমরা একটু চিত্রে আঁকি। ওকে, চিত্র যদি আঁকি, ধরো এটা হচ্ছে লোকটার বেগ 4 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি হচ্ছে উলম্ব বরাবর পড়তেছে, তাহলে বৃষ্টির বেগ হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড, তাহলে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি যদি তোমার কি বলে এটাকে, আমি যদি কত কোণে ছাতা ধরতে হবে সেটা বের করতে চাই, তাহলে আমার এই লোকটার বেগের বিপরীত বেগ নিতে হবে। ওকে, বা আমি এইভাবে বলতে পারি যে লোকটা যদি এই বরাবর দৌড়ায় তাহলে বাতাস কোন দিকে আসবে, তার বিপরীত দিকে। তাহলে বাতাসের বেগ হচ্ছে এই বরাবর 4 মিটার পার সেকেন্ড। ওকে, এখন তাহলে ছাতা ধরতে হলে আমাকে কি একটা অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। ওকে, এবার খেয়াল করো, আমি যদি তোমার এই ভেক্টরটা বের করতে চাই বা এই ভেক্টরটার অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর যদি হয়, তাহলে এই ভেক্টরটা যদি হয় 4 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যদি আমি একটা ভেক্টর রাখি, আমি এটা মুছে দিলাম। ওকে, তাহলে এই ভেক্টরটাও কি হবে, 4 মিটার পার সেকেন্ড। ওকে, এবার খেয়াল করো, আমি যদি tan থিটা অ্যাপ্লাই করি, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এই সমকোণী ত্রিভুজটা দেখো, এই সমকোণী ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু 4/6 সমান সমান, তাহলে আমি লিখতে পারি সমান সমান কত, 2/3। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2/3। তাহলে tan ইনভার্স 2/3 যদি আমি বের করতে চাই, tan ইনভার্স 2/3 ইকুয়াল টু হচ্ছে 33.69 ডিগ্রি। ওকে, আচ্ছা, জিনিসটা আমরা আরেকবার একটু বুঝি, আমার মনে হয়েছে যে আমি ক্লিয়ারলি অ্যাকচুয়ালি বুঝাইতে পারি নাই। লোকটা এই বরাবর যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি, তাহলে এই বরাবর যদি লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকে, তাহলে এই বরাবর বাতাস আসতে থাকবে, কারণ আমরা জানি যে আমরা যেই দিকে যাই বাতাস আমাদের কি তার বিপরীত দিক থেকে ধাক্কা দেয়। তাহলে এই বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে গেলে বাতাসটা কি এই বরাবর আসতেছে। এখন সে কি বৃষ্টিটা উলম্বভাবে পড়তেছে, তাহলে আমি যদি তার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, যেটাকে আমরা বলি আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগটা কি হবে, এই বরাবর। যে আপেক্ষিক বেগটা হচ্ছে লোকটার বাতাসের বেগ এবং বৃষ্টির বেগের লব্ধি। ওকে, তাহলে আমি তারপর কি, এই ধরো এটা হচ্ছে সামান্তরিক, ধরো সামান্তরিকটা আমি কমপ্লিট করলাম। ওকে, কমপ্লিট করার পর আমি এখানে দেখলাম যে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা হয়েছে, তাহলে এই থেটাটা হচ্ছে বৃষ্টির বেগের সাথে লব্ধির বেগের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে tan থিটা আমি অ্যাপ্লাই করছি, tan থিটা ইকুয়াল টু হইছে 4/6 ইকুয়াল টু হচ্ছে 2/3, তাহলে থিটা ইকুয়াল টু এখানে আমি পাইছি 33.69। তাহলে লোকটা যদি বৃষ্টির থেকে বাঁচতে চায়, তাহলে তাকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরা লাগবে, 33.69 ডিগ্রি কোণে। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেমে কি বলা হয়েছে তোমরা দেখো, কোন স্থানে বাতাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসের পূর্বমুখী উপাংশের মান কত। ওকে, তাহলে আবার আমরা চিত্র এঁকে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, বাতাসটা পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতেছে, তাহলে এই যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইতেছে। ওকে,
বাতাসের পূর্বমুখী উপাংশের মান কত। তাহলে ধরো বাতাসের পূর্বমুখী উপাংশ কোন দিকে হবে, পূর্ব দিকে হবে, এটাকে আমি ধরলাম উইন্ড, বাতাস এর পূর্বমুখী উপাংশ। ওকে, এখন আমি যদি আমরা ভেক্টর বিভাজন পড়ে আসছিলাম থিওরি পড়ার সময়, ভেক্টর বিভাজন থেকে আমি জানি যে যদি লম্ব উপাংশ হয়, এটা ধরো আর ভেক্টর, এটা হচ্ছে এক্স ভেক্টর, এটা হচ্ছে ওয়াই ভেক্টর। এখানে আর ভেক্টরের দুইটা লম্ব উপাংশ কি, এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর। তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এক্স ভেক্টরের মান হবে আর কজ আলফা, ওয়াই ভেক্টরের মান হবে আর সাইন আলফা, অথবা আর সাইন আলফাকে আমি লিখতে পারি আর কজ 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, আচ্ছা এবার এগুলো কিভাবে আসছে আমরা আরেকবার একটু রিক্যাপ করি। কোন ভেক্টরের উপাংশ হচ্ছে বা কোন লব্ধির উপাংশ হচ্ছে, ধরো এক্স উপাংশ হচ্ছে ভেক্টরটার মান, এবং ওই লব্ধি ভেক্টরটা উপাংশের সাথে যে কোণ উৎপন্ন করে তার কজ অনুপাত। যেমন ওয়াই ভেক্টরটার সাথে আর ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই এবং এক্স এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কত পাচ্ছি, আর কজ 90 ডিগ্রি মাইনাস আলফা, আর চতুর্ভাগ নিয়ম থেকে আমি জানি 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা। ওকে, তাহলে এবার আমরা এখানে আসি। তাহলে এবার খেয়াল করো, এবার আমার যে বাতাসের বেগটা আছে, এই বাতাসের বেগটা আমার পূর্বমুখী উপাংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি যদি এই বরাবর যাই, ওকে ধরো আমি যদি এই বরাবর যাই তাহলে কত 45 ডিগ্রি, আর এইটুক কোণ কত 180 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, এবার আমার বাতাসের বেগ কত 30 কিলোমিটার, তাহলে আমি লিখলাম 30 cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে আমার পূর্বমুখী উপাংশের মান। তাহলে আমি লিখতে পারি 30 cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিকে আমি লিখতে পারি কি 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তৃতীয় চতুর্ভাগে কি cos নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি 30 ইনটু মাইনাস cos 45 ডিগ্রি। ওকে, তাহলে আমি লিখতে পারি মাইনাস 30 cos 45 ডিগ্রি ভ্যালু কত, cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস 30/√2। তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 30 ভাগ √2 ইকুয়াল টু হচ্ছে 21 পয়েন্ট, তাহলে মাইনাস 21.21। ওকে, তাহলে এটা হচ্ছে পূর্বমুখী উপাংশ। তাহলে উপাংশের মান কি হবে, মডুলাস অফ মাইনাস 21.21। ওকে, তাহলে এর ভ্যালু কত হবে 21.21। ওকে, একক কি কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পূর্বমুখী উপাংশের মান। তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এই বরাবর কেন গেলেন, আপনি এই অ্যাঙ্গেলটা কেন নিলেন। ওকে, আচ্ছা তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি। ধরো এই অ্যাঙ্গেলটা যখন আমি ক্যালকুলেট করব তখন আমি কি করব, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেখো 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, আর এখানে আমার কত দ্বারা গুণ দেওয়া লাগবে 30। তাহলে আচ্ছা আমি এখানে লিখি, তাহলে WE ইকুয়াল টু হচ্ছে 30 cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, তাহলে cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে। তাহলে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে যায় cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিকে আমি লিখব 30 ইনটু মাইনাস cos 45 ডিগ্রি। ওকে, কারণ কি cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ঘরে, আর সাইনের ঘরে গেলে কি হবে cos নেগেটিভ হবে। আচ্ছা একটা ভুল করছি, ভুলটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি বেজোড় সমকোণ, তাহলে বেজোড় সমকোণের জন্য আমার কি হয়ে যাবে cos sin হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো 30 মাইনাস 30 বাই হচ্ছে sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 সমান মাইনাস 21.21। তাহলে এটা হচ্ছে উপাংশটা, তাহলে উপাংশের মান কত হবে 21.21। ওকে, কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের নেক্সট দুটি কোশ্চেন আমরা দেখি। আমাদের এখানে বলা হয়েছে নিচের কোনটির ক্ষেত্রে ডেল ডট আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এই কথাটা হচ্ছে সত্য হবে। ওকে, এখন আমরা জানি আমরা যখন ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণন করি তার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি বের করি, ডাইভারজেন্স বের করি। ওকে, তারপর ডাইভারজেন্সের আমরা তিনটা কেস দেখছিলাম, যে যদি ভেক্টর রাশিগুলো কোনো বিন্দুতে মিলিত হয় যেটাকে আমরা নাম দিয়েছিলাম অভিসারী। ওকে, অর্থাৎ যদি ভেক্টর রাশিগুলো অভিসারী হয় তখন তাদের ডাইভারজেন্স কি হবে, ধর আমি ধরলাম বি ভেক্টর হবে লেস দেন 0। ওকে, যদি
একটা বিন্দু থেকে ভেক্টর ক্ষেত্রে একটা বিন্দু থেকে ভেক্টর রাশিগুলো বের হয়ে যায়, যেটাকে আমরা নাম দিয়েছিলাম অপসারী, তাহলে ডাইভারজেন্স কি হবে? তখন ডাইভারজেন্স অফ ভি ভেক্টর হবে গ্রেটার দেন 0। ওকে, আর যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয় তখন ডাইভারজেন্স কি হয়? 0 হয়। ওকে, তাহলে এবার আমরা এখানে চিত্রগুলো দেখি। এখানে যেহেতু ডাইভারজেন্স 0 দিয়েছে, তার মানে আমাদের বের করতে হবে যে কোন চিত্রের ক্ষেত্রে, এই চিত্রগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে আমার ভেক্টর রাশিটা সমান্তরাল যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে কি একটা বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, মানে অপসারী হচ্ছে, যেখানে ডাইভারজেন্স গ্রেটার দেন 0, তার মানে এটা কারেক্ট না। তারপর এটার ক্ষেত্রে চিন্তা করো, এখানে কি একটা বিন্দুতে আইসা মিলিত হচ্ছে, তার মানে অভিসারী হচ্ছে, যেখানে ডাইভারজেন্স লেস দেন 0, তার মানে এটাও কারেক্ট না। এখানে দেখো, আমরা বলতে পারি যে ভেক্টর রাশিগুলো সমান্তরালে যাচ্ছে। যেহেতু সমান্তরালে যাচ্ছে, তার মানে এখানে ডাইভারজেন্স কত হবে সমান্তরালের ক্ষেত্রে? 0। তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট প্রবলেমটা চলে যাই। নেক্সট প্রবলেম বলছে একটা কণার উপর F ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ নিউটন বল প্রয়োগ করার ফলে ওই কণাটার r ভেক্টর পরিমাণ সরণ হয়, যেখানে r ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মিটার। আমাকে বলছে বল কর্তৃক সম্পাদিত কাজ কত। ওকে, তাহলে আমরা জানি যে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, সেই স্কেলার রাশি কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ এবং তাদের মধ্যবর্তী কোণের cos অনুপাত এর গুণফল। আচ্ছা, তাহলে আমরা জানি এই f আর cos থিটা কে আমরা লিখতে পারি f ভেক্টর ডট r ভেক্টর। ওকে, কারণ আমরা জানি যে দুটো ভেক্টরের ডট গুণফলের মানই হচ্ছে ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos অনুপাতের গুণফল। তাহলে আমরা এখান থেকে যদি f ভেক্টর ডট r ভেক্টর করি, তাহলে এখান থেকে আমি কি f এর x উপাংশ দ্বারা r এর x উপাংশকে গুণ করব, f এর y উপাংশ দ্বারা r এর y উপাংশকে গুণ করব, f এর z উপাংশ দ্বারা r এর z উপাংশকে গুণ করব। তাহলে 10 ইনটু 2 কত হচ্ছে? 20। এবং আমরা জানি যে ডট গুণফলের ক্ষেত্রে i ডট i ইকুয়াল টু কত? i ডট i ইকুয়াল টু হচ্ছে 1, কারণ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং cos 0 এর ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে 20 প্লাস 20 মাইনাস 20, তাহলে একক হচ্ছে 20 জুল। তাহলে এই 20 20 কাটা গিয়ে 20 জুল থাকতেছে। ওকে, তাহলে এর মাধ্যমেই হচ্ছে আমাদের এই লেকচারে আমরা যতগুলো প্রবলেম সলভ করব ভাবছিলাম, প্রবলেমগুলো শেষ হলো। আমরা হচ্ছে নেক্সট লেকচারে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোয় ভেক্টর চ্যাপ্টার থেকে যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করব এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ভেক্টরের সবগুলো লেকচার শেষ হবে। ওকে, আমরা আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা হচ্ছে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং আমাদের ভিডিওটি নিচে কমেন্ট করবা। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা। যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করনি তাদের জন্য আমি আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।